নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটা আমি বেশ কিছুদিন আগে পড়া শেষ করেছি, কিন্তু একটু সময় লাগলো ভিডিওটা বানাতে। কারণ এই বইটা পড়ার পর না একটা আবেশ কাজ করছিল, পুরো একদম ওই জোনেই আমি ছিলাম, ওই বইটা নিয়েই ভাবছিলাম সময় পেলে, ওইটা যে ভালো লাগাগুলো সেইগুলোর মধ্যেই ছিলাম। তো একটু জন্য সময় নিলাম ভিডিওটা বানাতে। তো যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো প্রীতম বসুর প্রাণনাথ হইও তুমি। তো ওই বইটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক উপলব্ধি শেয়ার করার আছে আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রাণনাথ হইও তুমি প্রথমে একটু গল্পটা বলে নিই কীভাবে শুরু হচ্ছে, তারপরে আসছি আমার ভালো লাগাগুলোর বিষয়। তো প্রথম গল্পটা আপনি যখন পড়বেন, গল্পটা শুরু হচ্ছে একটা কলেজের ক্লাসরুম থেকে, যেখানে একজন বাংলার প্রফেসর, যাকে ছাত্র নাইট্রোজেন স্যার বলে ডাকে, সেই স্যার তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে সনাতন কীর্তন সম্পর্কে। এবং এই সনাতন কীর্তন সম্পর্কে পড়াতে গিয়ে তিনি একটা গল্প বলছেন, সেটা হলো প্রাণনাথ কীর্তনিয়ার গল্প। প্রাণনাথ কীর্তনিয়া করতালতলি বলে বাংলার একটা গ্রাম আছে, সেই গ্রামে ধুলটের মেলা হয়। তো সেই ধুলটের মেলায় প্রাণনাথ কীর্তনিয়া গান মানে সনাতন কীর্তন গাইছেন। এবং সেই সনাতন কীর্তন গাইতে গাইতে তিনি আর ফিরছেন না, তিনি নীলমাধবের মন্দিরে যাচ্ছেন এবং নীলমাধবের মধ্যে তিনি বিলীন হয়ে যাচ্ছেন। তাকে ইংরেজ পুলিশ খুঁজছে, কিন্তু তাকে তারা পাচ্ছে না, কারণ তাকে আর কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই গল্পটা যখন নাইট্রোজেন স্যার বললেন, তো অনেকের মনে একটা সন্দেহ যে সত্যি সত্যি কি সনাতন কীর্তন গেয়ে এভাবে বিলীন হয়ে যাওয়া যায় নীলমাধবের মধ্যে। যখন পড়বো সেটা আমাদের মনে প্রশ্নটা জাগবে, বা কেনই বা একজন কীর্তনিয়াকে খুঁজছিল ইংরেজ পুলিশ। তো এই প্রশ্নটা যেমন সবার মধ্যে জাগে, কিন্তু স্পেসিফিক একটা ছাত্র আছে ওই ক্লাসের মধ্যে যার নাম পদাবলী। এবং যখন নাইট্রোজেন স্যার ওদেরকে সনাতন কীর্তন সম্পর্কে বলছিল, তখন সনাতন কীর্তনের দুটো লাইনও বলে। এবং সেই লাইন পদাবলী দেখতে পায় ঘটনাচক্রে, যে তার ঠাকুমার একটা ডায়েরি আছে, সেই ডায়েরির পিছনে পদাবলী দেখতে পায় সনাতন কীর্তনের দুটো লাইন, এবং বাকি নিচের পাতাটা ছেঁড়া। এবং তার ভেতরে একটা ইয়াং যুবকের ছবিও পায়। তো কার এই ছবিটা এবং ওই লাইন দুটো কেনই বা সনাতন কীর্তনের ওই লাইন দুটো কেনই বা তার ঠাকুমার এতে লেখা, মানে ডায়েরিতে লেখা আছে, তো সেটা নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠে। এবং প্রাণনাথ কীর্তনিয়া সম্পর্কে জানতে নাইট্রোজেন স্যারের বাড়িতে যায়। তো স্যারের থেকে জানতে পারে স্যারও বেশ ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে, এবং সেটা জানার জন্য স্যার করতালতলি গিয়েছিলেন, কিন্তু সেরকমভাবে কিছুই জেনে উঠতে পারেনি। তখন উনি পদাবলীকে বলেন যে তোমাকে যদি এই কীর্তনের রহস্য বা প্রাণনাথ কীর্তনিয়ার রহস্য জানতে হয়, তাহলে তোমাকে যেতে হবে করতালতলিতে, এবং সেখানে গিয়ে দেখা করতে হবে ছিদাম বায়েন বা শ্রীদাম বায়েনের সাথে। কারণ সেই শ্রীদাম বায়েন বা ছিদাম বায়েন হলো সেই মানুষটি, যে মানুষটি প্রাণনাথ কীর্তনিয়ার সাথে সেই ধুলটের দিনে বাজিয়েছিলেন, তিনি ছিলেন তার বায়েন। তো স্যারের কথা শুনে পদাবলী যায় করতালতলিতে, এবং সেখানে গিয়ে তার প্রথম দিনই দেখা হয় গোবিন্দ অধিকারী, অর্থাৎ তিনি হলেন শ্রীদাম বায়েনের ছেলে। তো সেই শ্রীদাম বায়েনের ছেলের সাথে যখন দেখা হয়, পদাবলী অনেক কিছু প্রশ্ন করতে থাকে সনাতন কীর্তন বা প্রাণনাথ কীর্তনিয়া নিয়ে। তখন গোবিন্দ অধিকারী প্রশ্ন করে পদাবলীকে, আচ্ছা তুমি তো এত কিছু জানতে চাইছো, তুমি 10জন বাংলার কীর্তনিয়ার নাম বলো। 10জন না হোক, অ্যাটলিস্ট তুমি 3জন কীর্তনিয়ার নাম বলো। পদাবলী বলতে পারে না। তখন বলে যে তুমি 3জন কীর্তনিয়ার নাম জানানোর অর্থ তুমি সনাতন কীর্তন সম্পর্কে জানতে চাইছো। এবং পদাবলী সেখানে খুব অকওয়ার্ড একটা ফিল করে, এবং সেই সাথে সাথে সেটা আমাদেরকেও সেই ফিলিংসটা আসে, অ্যাটলিস্ট আমার তো এসেছিলো বইটা পড়তে পড়তে, যে সত্যি তো 3জন কি 1-2জন কীর্তনিয়ার নামই আমি ঠিকঠাকভাবে জানি না, যেটা আমাদের বাংলার গৌরব, যেটা আমাদের বাংলার ইতিহাস, সেইটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। তো এই খারাপ লাগাটাই প্রথম থেকে শুরু হয়। তো তারপরে যখন আরও গল্প এগোয়, আস্তে আস্তে করতালতলিতে রেগুলার বেসিসে যাতায়াত করে পদাবলী, এবং আস্তে আস্তে যত গল্প এগোচ্ছে পদাবলীর সাথে সাথে আমরাও জানতে পারছি সনাতন কীর্তনের রহস্য, বা সনাতন কীর্তনের কৃতিত্ব, বা সনাতন কীর্তনটা কী, কত ধরনের সনাতন কীর্তন হয়, এবং প্রাণনাথ কীর্তনিয়া কি সত্যি সত্যি বিলীন হয়েছিলেন, না ঘটেছিল অন্য কোনো ঘটনা। কীর্তনের কি এতই জোর যে যেটার সাথে নীলমাধবের মধ্যে বিলীন হওয়া যায়, এবং কেনই বা খুঁজছিল ইংরেজ পুলিশ একজন কীর্তনিয়াকে। তো এইরকম বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি পাবেন পদাবলীর সাথে সাথে, যখন আমরাও এই ঘটনাটার সাথে সাথে এগোবো। করতালতলিতে বিভিন্ন রহস্যের উন্মোচন হবে, পড়তে খুব ভালো লাগবে। যখন আস্তে আস্তে যাবেন, প্রচুর রহস্য রোমাঞ্চ নিয়ে ঘেরা একটা বই, এবং তার সাথে সাথে আপনাকে জানানো হবে সনাতন কীর্তনের ইতিহাস, যেটা না জানাটা খুবই লজ্জার বিষয় আমাদের জন্য, কিন্তু সেটা সত্যি আমরা জানি না। তো এখানে প্রথমের দিকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের কীর্তন, কত ধরনের কীর্তন হয়, কীর্তনের তাল কী কী হয়, সমস্ত আপনি জানতে পারবেন। এবং কীর্তন গড়ানহাটি বলে এক ধরনের কীর্তন হয়, সেই কীর্তনের যিনি স্রষ্টা, অর্থাৎ শ্রী নরোত্তম দত্ত,
তার নাম কিন্তু এই বইটা পড়ার আগে আমি জানতাম না, আমার মনে হয় আপনাদের মধ্যে খুব কম মানুষই জানবেন। কিন্তু তানসেনের নাম আমরা কিন্তু সবাই জানি। কিন্তু এই তানসেন এবং ওই গরানহাটির যিনি স্রষ্টা, তারা দুজনেই কিন্তু, তাদের দুজনেরই গুরু এক, হরিদাস স্বামী। কিন্তু আমরা তানসেনের নাম জানি, কিন্তু শ্রী নরোত্তম দত্তের নাম আমরা জানি না। তো বাঙালি হিসেবে সত্যি এটা আমাদের লজ্জার বিষয়। আমরা সবসময় বাইরের গৌরবটাকে নিয়ে বেশি মাতামাতি করি। আমাদের যে কত কিছু আছে গর্ব করার মতো, সেটাকে আমরা সবসময় ইগনোর করি। তো এই বইটাতে ওরকম রহস্যের মাধ্যমে আপনাকে অনেক কিছু জানানো হবে। রহস্যটা চলবে, তার সাথে সাথে বাংলার ইতিহাস, বাংলার গৌরব আপনার সামনে তুলে ধরা হবে। এবং আরেকটা প্রশ্ন আসে যে এই বইটাতে শুধু সনাতন কীর্তন নয়, তার সাথে সাথে সশস্ত্র বিপ্লবও আছে। তো কীর্তনের সাথে বিপ্লব কিভাবে এক হতে পারে? দুটো একদম কন্ট্রাডিক্টরি দুটো বিষয়। কিভাবে একটা বইয়ের মধ্যে সনাতন কীর্তন এবং সশস্ত্র বিপ্লব একসাথে যেতে পারে, সেটাও আপনাকে জানতে হবে এই বইটা পড়ে। এবং এই বইয়ের প্রত্যেকটা চরিত্র ভীষণভাবে জীবন্ত, খুবই জীবন্ত এই বইয়ের সব চরিত্রগুলো। এখানে মৃদঙ্গম বলে একটা চরিত্র আছে, যাকে ইংরেজ পুলিশ বিনা দোষে মেরে ফেলে। তো কেন মেরে ফেলা হলো বিনা দোষে একজন মানুষকে? কেই বা মৃদঙ্গম, আর কী বা প্রাণনাথ কীর্তনিয়ার রহস্য? তো এই সবগুলো জানতে গেলে আপনাকে পড়তে হবে প্রীতম বসুর প্রাণনাথ হইও তুমি। এবং এই বইতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো প্রেম, রাধাকৃষ্ণের প্রেম। এবং রাধাকৃষ্ণের প্রেম শুধু নয়, রাধাকৃষ্ণের প্রেমের সাথে মানব মানবীর প্রেমকে খুব সুন্দরভাবে, মনোগ্রাহীভাবে লেখক এই বইটাতে মিলিয়েছেন, যেটা পড়তে অসাধারণ লাগবে। শ্রীকৃষ্ণ এবং রাধিকার প্রেম, এটা তো খুবই একটা গভীর মনস্তত্ত্ব, যেটা না বোঝা যায় না। আমরা সবসময় প্রেমকে ডিফাইন করতে চাই, বুঝতে চাই, পেতে চাই, কিন্তু বিশ্বাস করুন প্রেম না বোঝা, পাওয়া বা ডিফাইন করার ঊর্ধ্বে। প্রেম হচ্ছে উপলব্ধি করা, অনুভব করার একটা বিষয়, যেটার জন্য আমাদেরকে মাথাটা কাজে লাগালে চলবে না, আমাদের হৃদয়টাকে কাজে লাগাতে হবে। এখানেও খুব সুন্দরভাবে সেগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা প্রেমের ক্ষেত্রে ভালোবাসি ভালোবাসি তো মুখে অনেক বলি, কিন্তু ইগোটা বেশিরভাগ সময় চলে এসে সম্পর্ক নষ্ট করে দেয়। সেখানে শ্রীকৃষ্ণ, যিনি জগৎপতি, তিনি তার রাধিকার চরণ যুগল মস্তকে ধারণ করছেন। এই প্রেম তো বোঝা যাবে না, এই প্রেম তো অনুভব করতে হবে। এই প্রেম তো এই প্রেম আমি আপনি বুঝতে পারবো না, কারণ সেই অনুভব করার সেই ক্ষমতাটা আমাদের নেই। অনুভব বা উপলব্ধি করার সেই ক্ষমতাটা আমাদের নেই। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ তো এসেছিলেন প্রেম বিতরণ করার জন্য, এবং ওনার জীবনের বিভিন্ন যে প্রেম, সেই প্রেমগুলোকে আমাদের জীবনের বিভিন্ন প্রেমের আঙ্গিকের সাথে খুব সুন্দর করে মেলানো হয়েছে। প্রেম তো শুধু নরনারীর মধ্যে প্রেম নয়, প্রেম হতে পারে একটা ভাইয়ের প্রতি তার বোনের, বা বোনের প্রতি তার ভাইয়ের, এক বন্ধুর তার বন্ধুর প্রতি প্রেম হতে পারে, আমাদের তার দেশ মাতৃকার প্রতি, তার সন্তানের দেশ মাতৃকার প্রতি প্রেম হতে পারে, বা কীর্তনিয়াদের কীর্তনের প্রতি প্রেম হতে পারে, বা ভক্তের ভগবানের প্রতি প্রেম হতে পারে। প্রত্যেকটা প্রেমের বিষয় খুব সুন্দরভাবে এই বইতে তুলে ধরা হয়েছে। একদিকে সনাতন কীর্তন, একদিকে সশস্ত্র বিপ্লব, এবং আরেকদিকে প্রেম। এই যে দুটো একদম কন্ট্রাডিক্টরি বিষয় নিয়ে এত সুন্দর করে একটা রহস্য রোমাঞ্চ মিশ্রিত লেখা, যেটা না পড়লে খুব বড় একটা মিস। আরেকটা কথা বলবো যে লিখন শৈলী অসাধারণ। আপনি যখন বইটা একবার পড়া শুরু করবেন, আপনাকে বইটা পড়তে হবে না, এই বইটা আপনাকে দিয়ে পড়িয়ে নেওয়া হবে। কারণ যত আপনি যাবেন আপনি থামতে পারবেন না, আপনার মনে হবে না যে আপনি কোনো লেখা পড়ছেন, আপনার মনে হবে আপনার সামনে কিছু ম্যাজিক ঘটছে। এবং আরেকটা যেটা বিষয় আমার মনে হয়েছে যে যদি এখনকার প্রজন্মকে শুধুমাত্র সনাতন কীর্তন বা রাধাকৃষ্ণের প্রেম এই বিষয়ক কোনো গ্রন্থ দেয়া হতো, তাহলে কিন্তু তারা অতটা ইন্টারেস্ট নিয়ে পড়তো না। সেইগুলোকে যেহেতু একটা থ্রিলের মোড়কে মুড়ে দেয়া হয়েছে, ফলে আপনি না পড়ে থামতে পারছেন না যে কী হবে জানার জন্য। কিন্তু যত আপনি এগোচ্ছেন বা যত পড়ছেন, সেই থ্রিলটা থাকছে, তার সাথে সাথে আপনাকে এই যে হারিয়ে যাওয়া গৌরবটার সাথে পরিচয় করানো হচ্ছে, যেটা অসাধারণ। এবং আমি ব্যক্তিগতভাবে লেখকের কাছে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে এত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সব মিলিয়ে একটা অসাধারণ লেখা। এই বইটা না পড়লে আমি বুঝতে পারতাম না যে ইতিহাস, বিপ্লব, প্রেম, ভক্তি মিশ্রিত একটা থ্রিলার উপন্যাসও লেখা যায়। এই বইটা না পড়লে আমি বুঝতে পারতাম না যে আমরা ঠিক কতটা, বিশেষত আমি নিজে ঠিক কতটা অজ্ঞ, কতটা কম জানি। এবং এই বইটা না পড়লে বুঝতে পারতাম না যে আমি বাঙালি হিসেবে গর্ব করার বা আমাদের কত কিছু আছে, গৌরব আছে, যেগুলোকে আমরা প্রতিনিয়ত ইগনোর করে যাচ্ছি। এই বইটা না পড়লে বুঝতে পারতাম না যে প্রকৃত প্রেম বা প্রকৃত ভক্তি জানা বা বোঝার ঊর্ধ্বে উপলব্ধি করা বা অনুভব করার বিষয়। এই বইটা না পড়লে বুঝতে পারতাম না যে এখনকার সময় দাঁড়িয়েও ইয়াং জেনারেশনকেও সনাতন কীর্তন, এই ধরনের বাংলার হারিয়ে যাওয়া গৌরব
জানানো যেতে পারে একটা থ্রিলার মিশ্রিত উপন্যাসের মাধ্যমে। সাধারণত আমি মাস রিড বা অবশ্য পাঠ্য সেভাবে বলি না, কিন্তু এই বইটা আমি বলবো বাঙালি হিসেবে এই বইটা পড়া আমাদের কর্তব্য। এখন বেশিরভাগ যারা লেখেন যাদের লেখা আমি পড়েছি মনে হয় যে তারা লেখক, তারা লিখছেন, পড়ছি, ভালোই লাগে অনেকের লেখা, কিন্তু সাহিত্যিক সবাই হয়ে উঠতে পারেন না। সাহিত্যিক হওয়ার জন্য এমন কিছু এলিমেন্ট থাকে যেটা সবার লেখার মধ্যে হয়তো থাকে না। আপনি আজকে একটা লেখা পড়লেন, সেই লেখাটা আপনার সাথে যদি আর 5-6 বছর পর থাকলো না, তাহলে সেটা একটা লেখাই হয়ে থাকে, সেটা কোনোদিন সাহিত্য হতে পারে না। সাহিত্য যেটা আমরা যে ক্লাসিক বলি, কেন তাকে ক্লাসিক বলি? কারণ সেটা অনেক অনেক বছর পরও প্রাসঙ্গিক থাকে। তো আমার মনে হয় প্রীতম বসু একজন সাহিত্যিক, উনি শুধু একজন লেখক নয়। এবং আমি কোনো বই পড়িনি, এটা ওনার পড়া আমার প্রথম বই, এবং আমার মনে হয় এই বইটা ক্লাসিক হতে চলেছে। বইটা সেই ক্ষমতাই বইটার আছে। আমি সবাইকে অবশ্যই বলবো এই বইটা পড়ুন, কারণ এই বইটা না পড়লে অনেক কিছু মিস করব। তো অনেক কিছুই বলার ছিল এই বইটা নিয়ে আপনাদেরকে, কিন্তু যখন আমার কোনো জিনিস খুব ভালো লাগে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ি, তো অনেকটাই ঘেঁটে ফেলি, যেটা আমার এর আগে অনেকগুলো বইয়ের সাথেই হয়েছে। তো এই বইটা আবার এরকম একটা বই যেটা অনেক কিছু বলার ছিল, হয়তো বলে উঠতে পারলাম না। তবে শুধু একটা কথাই বলবো, এই বইটা অবশ্যই পড়ুন। যদি না পড়ে থাকেন অবশ্যই বইটা পড়ে ফেলুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে, যদি এই বইটা পড়ে থাকেন আপনাদের উপলব্ধির কথাও আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। তো এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলে একটা 30 দিনে 30টা বইয়ের চ্যালেঞ্জ আমি নিয়েছি, সেটা চলছে। মানে রোজ একটা করে শর্ট ভিডিওতে একটা করে বই রেকমেন্ড করার চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা বেশ সাপোর্ট করছেন, পাশে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর আলোচনা করুন। নমস্কার।